এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। এগুলো তো দেখতে চাই না আর এইভাবে কদিন পর পর। কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে আমাদের ধারণা 200+ শিক্ষার্থী ওখানে নাই। ওনারা আমাদেরকে কিভাবে বলে 30 থেকে মাত্র 29 জন শিক্ষার্থী মারা গেছে, এটা ঠিক না। ওনারা কোনো পাচার করতেছে, কোন স্টুডেন্টদেরকে বলতে দিয়েছেন ওনাদের মতামত। তার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি, একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি। তৌকিরের বিমানটি দুর্ঘটনা হওয়ার আগে 5 মিনিট আগে কি ঘটনা ঘটেছিল, যখন সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা হলো তখন যেসব তথ্যগুলো বেরিয়ে এলো সেই সব তথ্যগুলো শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এমন কিছু ভিডিও আপনারা আজকের এই ভিডিওর মধ্যে দেখবেন যে তৌকিরের মা, তৌকিরের স্ত্রী এবং তৌকিরের মামা যেই সব তথ্যগুলো তুলে ধরেছে, সত্যিকার সেগুলো দেখার পর আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে কীভাবে কত বড় একেবারে একটা পরিকল্পনা, একটা চক্রান্ত করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদের জানবেন, চলুন সেসব ভিডিওগুলো দেখে নিতে হবে। কুর্মিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট, বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ, যেখানে তার সঙ্গে কেউ ছিল না, না কোনো কো পাইলট, না কোনো প্রশিক্ষক। ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে। কণ্ঠে আতঙ্ক, চোখে মৃত্যু। তখন কন্ট্রোল রুমে শেষবারের মতো কথা বলেন তৌকির। বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ, ইজেক্ট করো, অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও, নিজের জীবন বাঁচাও। তাহলে তিনি কি বাঁচতে পারতেন? হ্যাঁ, 100% বাঁচতে পারতেন, কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত প্যারাশুট সহ বের করে নিয়ে যায়। যদি তিনি ওই সময় প্যারাশুট খুলে বেরিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন। 2008 সালে একটি অনুরূপ F-7 বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক্ট করে বেঁচে গিয়েছিলেন। তাহলে তিনি কেন বাঁচলেন না? কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি। তৌকির জানতেন তিনি যদি এখনই বেরিয়ে আসেন তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভ যুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে। তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন? না। এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল, কারণ সময় খুব কম ছিল। বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র 60 থেকে 90 সেকেন্ড। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে, তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হতো। নিচে ছিল ঘনবসতি, দিয়াবাড়ি, উত্তরা 10 নম্বর সেক্টর, স্কুল, মসজিদ সহ মানুষের উপস্থিতি, সব জায়গায় বিপদ। তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে, কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি। জানা যায় তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি, যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ। একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল। তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন। এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ, যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল। বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে, বিশেষ করে নিম্ন উচ্চতায়। তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল, যা ইজেকশনের জন্য উপযুক্ত উচ্চতা বা সময় কমিয়ে দিতে পারে। সূত্র মতে তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এটি ইঙ্গিত করে যে তিনি বিমানের গতিপথের ওপর আংশিক নিয়ন্ত্রণ রেখেছিলেন। যদি তিনি আরও কিছু সময় পেতেন বা বিমানের ত্রুটি কম গুরুতর হতো তবে তিনি সম্ভবত বিমানটিকে আরও নির্জন এলাকায় নিয়ে যেতে পারতেন। বিমানটি ঘাঁটি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ক্র্যাশ করে। তৌকির ঘাঁটির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, যা ইঙ্গিত করে যে তিনি বিমানটিকে নিরাপদ স্থানে, যেমন ঘাঁটি বা কাছাকাছি কোনো ফাঁকা এলাকায় নামানোর চেষ্টা করেছিলেন। আরও কিছু সময় বা নিয়ন্ত্রণ থাকলে এটি সম্ভব হতে পারত। আরেকটি সূত্র বলছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মধ্যে ক্র্যাশ করে, যা ইঙ্গিত করে যে যান্ত্রিক ত্রুটি ছিল অত্যন্ত গুরুতর। তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছিল। এমন পরিস্থিতিতে বিমানটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল।
উত্তরা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ফাঁকা স্থান খুঁজে পাওয়া কঠিন। বিমানটি যদি আরও নিচে নেমে যায় তবে আরও বেশি জনবহুল এলাকায় ক্রাশ করতে পারে, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াত। তৌকিরের প্রচেষ্টা সত্ত্বেও এলাকার ভৌগোলিক অবস্থা তাকে সীমিত বিকল্প দিয়েছিল। বিশ্লেষকদের মতে প্রশিক্ষণ ফ্লাইটগুলো জনবহুল এলাকার বাইরে পরিচালনা করা উচিত। উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সলো ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট নির্জন এলাকায় সীমাবদ্ধ করা উচিত। F7 BJI বিমানগুলো চীনের চেংদু J7 সিরিজের অংশ, যা 2013 ও 2022 সালে সরবরাহ করা হয়েছিল। এই বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি পরীক্ষা জোরদার করা প্রয়োজন। দ্রুত ইজেকশন প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর জন্য পাইলটদের আরও বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া উচিত। তবে যান্ত্রিক ত্রুটি স্বল্প সময় এবং উত্তরার ঘনবসতি তার বিকল্পগুলো সীমিত করে দিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীকে প্রশিক্ষণের স্থান, বিমান রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রক্রিয়া ব্যবস্থা উন্নত করতে হবে। যে ঘটনা ঘটলো সেখানে স্টুডেন্টরা অনেক পরিমাণে বাচ্চা মারা গেছে। ওরা কিন্তু আমাদেরও ভাই বোন, ওরা কিন্তু আমাদেরও ভাই বোন, আমাদের ঘরেও ছোট ছোট ভাই বোন আছে। কিন্তু ওনারা আমাদেরকে বলতেছে না কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। আমাদের ধারণা 200+ শিক্ষার্থী ওখানে নাই। ওনারা আমাদেরকে কিভাবে বলে 30 থেকে মাত্র 29 জন শিক্ষার্থী মারা গেছে, এটা ঠিক না। ওনারা কোনো পাচার করতেছে, কোন স্টুডেন্টদেরকে বলতে দিয়েছেন ওনাদের মতামত, এটা তো আছে। তার সাথে আমাদের সাথে যা করতেছে, আমরা এইচএসসি ব্যাচ 25/2000, ওনারা আমাদের প্রশ্নগুলো এত বাজে করতেছে, এরকম আর কখনো করেনি। সিকিউ কঠিন করলে এমসিকিউ সহজ করে, এমসিকিউ সহজ করলে সিকিউ কঠিন করে। আমরা কোন দিকে যাব? প্রশ্নের কোনো প্যাটার্ন নাই, কোনো ঠিক নাই। ওনারা প্রশ্নগুলো বিগত 10 বছর এরকম টাইপের প্রশ্ন আসে নাই। এখন যে প্রশ্নগুলো আসছে এটা ঠিক নয়। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, মানে পদত্যাগ চাই। এমনি চলছে না, এরকম কিছুই না। আমরা জানতে চাই আসলে কত পরিমাণ শিক্ষার্থী আজকে মারা গেছে ওইখানে, কত পরিমাণ বাচ্চাগুলো তাদের জীবন হারাইছে। ওদের এই জীবনে কাগজের প্লেন উড়ানোর কথা ছিল, সেখানে ওদেরকে প্লেনে উড়ে মেরে ফেলা হচ্ছে। এটা ঠিক না। তা আমরা জানতে চাই এখানে কতটা শিক্ষার্থী। আমরা জানতে চাই যেসব বাবা মা ওদের ছেলে মেয়েদেরকে এখনো খুঁজে পায় না, ওরা কোথায় আছে। আমরা অনেক কিছু শুনেছি যেগুলো আমরা বলতে পারতেছি না এখনো। ওনারা আমাদের ঠিকানা দিতেছে না যে কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। ওনারা মিথ্যা কথা বলতেছে আমাদেরকে। মনে যায় আমার কি আর বাংলাদেশ সকল মানুষের মনে হচ্ছে ওনারা লাশ গায়েব করতেছে, যেগুলো হাড়গুলো পুড়ে গেছে, হাড়গুলো রয়েছে, এগুলো ওনারা গায়েব করে দিচ্ছে। হইতে পারে আমার এই কথাগুলো শোনার পর অনেকে পদত্যাগ অনেক কিছু করতে পারে, রিঅ্যাকশন নিতে পারে, কিন্তু আমি সত্যি বলতে চাই। তাই আমি সত্যটাই বলতেছি যে আমাদের সাথে আসলে এরকম হইতেছে। আমরা বাচ্চাদের ফ্যামিলিদেরকে কোনো সত্য করতে চাই, উপহার দিতে চাই। সেই গাফিলতি রয়েছে। এটা 1976 সালে বিমান যখন বাংলাদেশে চুরি হয়, যখন 1976 সালে বঙ্গবন্ধু ছিল, যখন কম্বল চুরি থেকে শুরু করে আপনার টাকা থেকে এগুলো চুরি করা হয়, তখন থেকে তো বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। ওনারা কিভাবে এত বছর আগের বিমান দিয়ে এখন প্রশংসা করতে পারে? আর ঢাকার মধ্যে একটা এরিয়া যেখানে 2 কোটি প্লাস মানুষ থাকে, সেখানে কিভাবে ওনারা এরকম একটা বিমানে প্রশিক্ষণ করতে পারে? আপনারা বলেন, এটা কি ঠিক? এটা পরিকল্পিত ছিল, এন্ড পরিকল্পিত কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে একটা প্লেন যখন সেকেন্ড হ্যান্ড কিনে ওইটা কিভাবে প্রশিক্ষণের জন্য দিয়ে দেয়, যে এই প্লেনটা চায়নাতে আরো কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে, ওইটা কিভাবে তারা বাংলাদেশে রাইট নাও চালানো প্রশিক্ষণের জন্য ইউজ করতেছে। এইটা তো এক্স্যাক্টলি, এটা তো ঠিক না। ওরা বিজি সিটিতে কেন ওরা এই কাজ করবে? ওদের উচিত ছিল নদীর উপরে বা কক্সবাজারের সমুদ্র আছে, সেন্ট মার্টিন আছে, বাংলাদেশের অনেক জায়গাতে সমুদ্র আছে, ওরা পারলে ওখানে করতে পারতো, বাট ওরা তো করে নাই। ওরা একটা বিজি সিটিতে এসে কাজটা করছে। একটা পোস্ট দেখলাম যেখানে আর্মিরা হচ্ছে কি স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে। তো এইটারও আমরা বিচার চাই, আমরা সবকিছুরই বিচার চাই। স্টোনের যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওনারা লাশ গুম করে ফেলতেছে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছে। তারা তো শিশু, আর তারা তো নিজের দোষে মরে নাই। আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে? সবার ঘরের ফ্যামিলি আছে, সবার মাই তো ওয়েট করতেছে তার সন্তান ব্যাক হবে। অ্যাটলিস্ট তাদের কাছে লাশটা ফিরায় দেন। লাশ গুম করবেন কিসের জন্য? তারপর হচ্ছে ওনারা বাকি যে স্টুডেন্টস আছে, ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে, সেনাবাহিনী হামলা করতেছে। কেন হামলা করবেন? আপনারা রাইটস কে দিছে ওদের উপর হামলা করার? যেটা সত্যি ওরা বলবে না। সব সময় আমরা পরীক্ষা দেওয়ার আগে, মানে এইচএসসি বোর্ড এক্সাম দেওয়ার আগে আমরা দেখি যে বোর্ড এক্সামের এর প্রিভিয়াস যত বোর্ড এক্সাম হয় সেগুলো আমরা ফলো করে যাই। কিন্তু এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই, প্রশ্ন ভুল আসতেছে। পরীক্ষার হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে। কে দিছে ওনাদের এইসব রাইটস? আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি, ওনাদের তো এই রাইটস কেউ দেয় না। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানও আমাদের সাথে এইসব ব্যবহার করে না। ওনারা আমাদের হলের মধ্যে যেসব ব্যবহার করতেছে, সো এগুলাই আমরা চাচ্ছি। লাস্টটাতে ওরা কোনো টেররিস্ট না, ওরা কোনো চোরও না, ওরা আপনাদের দোষের কারণে মারা গেছে। এখন বাংলা
মন্ত্রী, শিক্ষা উপদেষ্টার আমরা চাচ্ছি, আর সচিব। প্রশ্নের সাথে শিক্ষা। আপনি ডিজিটাল বাংলাদেশ বলে ফুটাইতেছেন, আপনি জনগণের টাকা মেরে খাচ্ছেন, আপনি করাপশনের টাকা মেরে খাইতেছেন, তাহলে এখনো বাংলাদেশে ৭৬ সালের প্লেন উড়ে কিভাবে? সেটা বলেন আমাদের। আপনি কোন হিসাবে ৭৬ সালের প্লেন এখনো উড়াইছেন? আর তার থেকে বড় কথা, ট্রেনিং এর নিয়ম হচ্ছে নদী বসত যেগুলো এলাকা থাকে নদীর আশেপাশে এগুলার মধ্যে করানো। এরকম একটা জনবসতি এলাকায় আপনারা ট্রেনিং এ পাঠায় দিচ্ছেন। আজকে যে বাচ্চাগুলো মারা গেছে আপনারা দায়ী হন, আপনারা দায়ভার দেন। দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। উনি যদি সৎ থাকে উনি আমাদের সপক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। আমি গতকালকে আপনার 1:16 থেকে 4:30 পর্যন্ত কিনা কয় ঘটনাস্থলে কিনা প্রথম 5টে শুরুতে আমি আসছিলাম। আর তার একটা এই আপনার আমার এক মামাতো ভাই প্রথম 5টে ওরে আমি কিনা কয় সেনাবাহিনী কিনা কয় ভ্যান গাড়িতে উঠিয়ে দিছি, আজকে সকাল 5টি ভাই মারা গেছে। আর দোতলায় পূর্ব পাশে যে গ্রিলটা, এই গ্রিলটা সেনাবাহিনী একজন পড়ছিল, ফায়ার সার্ভিসের 4 জন ছিল, ওদের সামনে স্পোর্টে আমি ছিলাম। প্রত্যেক চ্যানেলে দেখবেন আমার ছবি আছে। ওদের সাথে থাইকে আমি এই গ্রিলটা ভাঙছি। গ্রিলটা ভাঙে ওই দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। আর এটা কেন কিনা আপনার এই যারা আপনার এই অভিভাবক আছে অভিভাবকের কাছে কেন এটা দেওয়া না। আর আপনার হেলিকপ্টার একে করে 3বার লাশ নিছে ঠিক আছে নি, এই লাশগুলা কোথায় নিছে? আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, এরপর ফায়ার কিনা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে, এই লাশগুলা কোথায় নিছে? আর এই ঘটনাস্থলে যে নিচতলা, এই নিচতলা আপনার সর্বস্থান হইলো 80 থেকে কিনা 90 জন আপনার অভিভাবক আর কিনা ছাত্রছাত্রী ঠিক আছে নি এইখানে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এই লাশগুলা কোথায় নিছে? আর যেগুলো আহত হয়েছে 100 থেকে 80%, 90%, 70% এইগুলা নিছে, এইগুলো আজকে কিনা মারা যাইতেছে। আর বিভিন্ন চ্যানেল আপনার দেখতে পারবেন আপনার এই 30 জন, 35 জন, 15 জন, 25 জন, 19 জন করে এইভাবে দেখায় ঠিক আছে নি। এটা তো আপনার লাশগুলা যে মারা গেছে, আজকে যদি অভিভাবকের কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলা যদি কিনা পৌঁছাই দিত, তাদেরকে যদি বুঝাই দিত, আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না। কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে? আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা কয় অভিভাবকের কাছে দিতেছে না? আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নুননবী পানির ব্যবস্থা করলো না? আজকে পানির ব্যবস্থার কারণে আরো 3 থেকে 4 ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকেরাই অনেক কষ্ট করছে। আমি নিজে থাইকা ডেনের থেকে কিনা আপনার 5 সংযোগ দিছি, ডেনের থেকে 5 সংযোগ দিয়া আপনার কিনা কয় সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা কয় সব কিনা কেন ডালছি। কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন? আরেকটা বিষয় হলো কি, আপনার 1টা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে, 1টা বাজে যদি ক্লাস ছুটি, আজকে যদি সমস্ত ছাত্রছাত্রীরা যদি চলে যেত, আজকে এই দুর্ঘটনা ঘটলো না। কেন জোর করিয়া অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কিনা এখানে কোচিং করাইলো? আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা এই লোকগুলা মারা গেছে, সমস্ত লোক মারা গেছে 200 থেকে 250। এটার সমস্ত অভিভাবক সমস্ত এটা শিওর টেবিলের উপরে বই এইভাবে রাখা রয়েছে, এইভাবে এটা জোর করে করা হয়েছে, এটা জোর করে করেছে মাস্টাররা অভিভাবকরা জোর করে করেছে যে এখানে আপনারা এই প্রাইভেট যে কোচিংটা ওইটা আপনারা শেষ করে যাইতে হবে। যদি ওই সিস্টেমটা যদি ওই অবস্থা যদি না করতো, তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যু সংখ্যাটা কিনা বেশি হতো না। হয়তো আপনার 10 থেকে 12 জন 15 জন হইতে বিল্লা, কিন্তু এই যে আজকে 200, 300, 250 কিনা লোক মারা গেছে, এখানে আপনারা দেখেন যে অভিভাবকগুলা যে মারা গেছে, এখানে যে অভিভাবকগুলা যে মারা গেছে, এই অভিভাবকগুলা কই? আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত 2 ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি, এই লাশগুলা কই গেছে? উনি যদি সৎ থাকে উনি আমাদের সপক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। উনি তাহলে কিভাবে টাইম পাল্টাইতেছে, টাইম দিতেছে না, উনি অসুস্থ ঘুরে পড়ে যেতেছে, এগুলো সম্পূর্ণ নাটকীয়। আমাদের লাশের হিসাব দিতে হবে, আমরা এতটুকু চাই। আমাদের যেসব ফুলের মতো বাচ্চারা মারা গেছে, ফুলের মতো বাচ্চারা ঝরে পড়ে গেছে, ওরা কালকে রাতের বেলা অ্যাম্বুলেন্স আয়না নাটকীয়ভাবে সাজাইয়া আর্মি দিয়া
লাশ গুম করে ফেলছে, ওসব হিসাব দিতে হবে। তাহলে ও হিসাব দিতে চাচ্ছে না কেন? আমরা বললাম না, আমরা চুপচাপ আছি, ও এখন গেছে ঘুরে পড়ে গেছে, ওর হসপিটাল নিতে হবে, এগুলো কেন? আমরা এসব কিছু চাই না। আমাদের লাশের হিসাব দেখ, আমাদেরকে সেনাবাহিনী কেন গায়ে হাত দিচ্ছে, সাদের কেন মারছে, এসব জবাবদিহি কফিয়ত দিতে হবে। আমরা এসব দাবি মাইনা তারপর এখান থেকে যাবো। কথাবার্তা বলেন সবসময়, তো উনি সত্য কথা কি কখনো জীবনে বলেছেন? উনি সত্য কথা বলছে কি বলেন, আমরা এখানে পলিটিক আনতে চাই না, আমরা স্টুডেন্ট মানুষ। আমরা 27 জন তো ভাই মারা যায় না, এটা তো কোনোভাবে মানা যায় না ভাই। কেন 27 জন মারা যাবে? কেন ভাই ভুল প্রচার করা হলো ভাই? আমাদের গার্ডিয়ানদেরকে লাশ বুঝতে হবে। এখন আমাদের অনেক গার্ডিয়ান লাশের জন্য ঘুরতেছে এখানে ওখানে, এখনো সবাই লাশ পায় নাই, এখনো অনেক নিখোঁজিয়া চলতেছে। এই লাশগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে তো নাই গার্ডিয়ান, সবাই এখন হাসপাতালে তারা ঘুরছে লাশের জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। উম্মাদ হয়ে যাবে। আপনি একজন বাবা হয়ে যদি এই কথা বলেন, আপনার কি এখানে থাকার কথা? আপনার তো অবশ্যই হাসপাতালে থাকার কথা লাশের খোঁজে। ভাই একই পরিবারে 3 জন মারা গেছে ভাই, ওর অবস্থাটা কেমন হবে ভাই আমাকে বুঝান। আমরা যদি প্রপারলি বেরি করতে পারতাম লিস্ট যে কয়জন মারা গেছে, আমরা কেন জার্নালিস্টদের পিছে ঘুরতাম যে আমাদের প্রপার নাম্বার বলা হইতেছে না? তখন তো আপনারাই ঘুরতেন আমাদের পিছে যে কয়জন মারা গেছে। আপনারা তো আমাদের হেল্প করতেছেন না। হাসপাতালগুলোতে যান, রোগী বের করেন, বের করেন, পেশেন্ট দেন, আপনারা পেশেন্ট দেন যে আপনি তো প্রেসকেও ঢুকতে দেয়নি ভিতরে, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। একটু বলি যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে প্রথমে জানানো হয়েছে অফিসিয়ালি যে 19 জন মারা গেছে, এবং পরবর্তীতে আজকে হচ্ছে ব্রিফিং করে এটা জানানো হয়েছে। এখন আমরা যেটি জানতে পেরেছি একটু হ্যাঁ, এটা গতকাল, এবং হ্যাঁ আমরা তো এই জন্য শুনতেছি আপনাদের কথা। একটি বিষয় জানতে পেরেছি, গতকাল 2টি হেলিকপ্টারে করে শুধুমাত্র লাশ নেওয়া হয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন। শুনেন, আমাদের কাজ ছিল, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, স্টুডেন্টরা ছিলাম, আমরা বডি তুলে দিচ্ছি। এমন অবস্থায় বডি তোলা হয়েছে সেখানে বোঝা গেছে যে যদি বেঁচেও থাকে বেশি একটা কিছুক্ষণ বেশি একটা সময় তারা নিঃশ্বাসই করতে পারবে না, এটা বুঝাই গেছে। বুঝে যাওয়ার পর আপনাদের স্টুডেন্টদের তালিকা কেন বের করতে দিল না? স্টুডেন্টদের তালিকা যে 2জন স্টুডেন্ট বের করতেছিল, ওদের গায়ে হাত কেন তুললো? কারা হাতটা তুলেছে এটা সরাসরি সেনাবাহিনী তুলেছে। আর এই যে আমি একটু আগে বলতেছিলাম যে উচ্চপদস্থ কর্মকর্তারা কেন পরিদর্শনের জন্য আসছে, আমাকে সাংবাদিক ভাই প্রশ্ন করছে আপনি কাকে বুঝাচ্ছেন? এই যে আমি স্টুডেন্ট, আমি উন্মুক্তভাবে আমি যে সরকারি বেসরকারি যারাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আসছে সবাইকে বুঝাইছি। আপনারা প্রশ্ন ঘুরে আবার পার্টির দিকে এই নেন। এই যে আপনারা বলতেছেন প্রেস ঢুকতে দেয় না, প্রেসই করতে দেয় না। প্রেস যদি আমাদের স্টুডেন্টদের ফাঁসায় দেয়, আপনারাই চান আমরা একটা পার্টির নাম লেবেল করে। এই যে আপনারা আমাদের টার্গেটটা করেন, এই জিনিসটা কেন ভাই? স্টুডেন্ট তো সব জায়গায় আপনারা প্রশ্ন ঘুরাই দেন, আপনারা নাম খুঁজে। যদি নিতে 10-15 জন অফিসার লাগে, একটা স্টুডেন্টের লাস্ট নিতে যদি 10-15 জনের হাত লাগে, তাহলে তো আসলেই 10-20 জন মারা গেছে বলতে হবে ভাই। ভলেন্টিয়াররা কাজ করতেছে, লাশ বের করতেছে, তখন কেন তাদের গায়ে হাত তোলা হলো? একজন ছেলে ভাই লাশ বের করতেছে, তার হাতের মধ্যে লাশ, তার শরীরে কেন হাত তোলা হলো ভাই? এটা জবাব কি ভাই? এটা জবাব কে দিবে? সরকার না প্রশাসন? কে দিবে ভাই এটা? কেন এই কাজটা করলো? ওদেরকে তো অথরিটি দেয় নাই। আমাদের ক্যাম্পাস, আমাদের অথরিটি, এখানে ওরা আমাদের হেল্প করবে না, তার উপরে ওরা আমাদের মারতেছে, আমাদের টিচারদের গায়ে হাত তুলতেছে। যেখানে কালকে 9টার সময় বলা হলো যে এখানে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা সবাই চলে যান, সেখানে রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি। রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? আমার ভাই বোনের লাশ কোথায়? কালকে আমরা ছিলাম, স্টার্টিং থেকে ছিলাম, বডি অনেক বের হইছে, ওরা কারেক্ট রিপোর্ট দিচ্ছে না আমাদেরকে। অনেক বাচ্চা এখানে মারা গেছে, একটা দুটো বাচ্চা মারা যায় না, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের বডির কোনো নিশানাও নাই, যাদের ডিএনএ টেস্ট ছাড়া পসিবল না, তাদের রিপোর্টস কাউন্ট কিভাবে করতেছে ওরা? মোর দেন অনেক ঘন্টা হয়ে গেছে, এখানে অনেক আওয়ার্স হয়ে গেছে। কেন? এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে এগুলো। আমাদের যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইবো না। আমার তো কেউ হারায় নাই, কিন্তু আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি না। যাদের হারাইছে ওরা তো বুঝতেছে, ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন, হাড্ডিগুলো অন্তত ফিরাই দেন, জানাজা করুক, মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি। চোখের সামনে 30 থেকে 35টা লাশ দিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইরা কেন বললো আমার ক্যাম্পাসে এত খুন কেন হইল? এতগুলো আমি
জানি এটা প্রিপ্ল্যান না, আমি জানি, কিন্তু ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। প্রশাসন আসছে, দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমি আশা করি নাই। দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি, আমার বাসা পাশেই। আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ, 20-25 জনের মতো এখানে স্পটেড হয়ে গেছে। ওরা লাশ গয়লা পড়তেছে, হাড্ডি নিয়ে যাইতেছে, মানুষের কিচ্ছু নাই, শুধু মানুষের তুলে নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখন অব্দি 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানে তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই এগুলা কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম, আমিও স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপান আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপাইন সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন, কি নিউজ দেন? আপনারা কেমনে এতগুলা মানুষ মারা গেছে, আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওদের বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত, আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রটোকল বেরোতে পারতেছিল না। হাজার লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল। মানুষ হাসতেছে এইসব ভিডিও, ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে। ওরা বাইরে দাঁড়াতে বলে আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলা মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। এটি দেখে না কেমনে মারা গেছে, এগুলা দেখে নাই, দেখলে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতে হবে না কি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন যে তৌকির কিভাবে মৃত্যুবরণ করেছে। সে দেশের জন্য নিজের জান দিয়ে দিয়েছে, সে মানুষকে বাঁচানোর জন্য সে একেবারে প্লেন থেকে সে চলে যায়নি, সে ইঞ্জেকশন সুইচ দাবিয়ে সে উপরে উঠে এবং প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে যায়নি, কিন্তু সে একেবারে যেখানে শুনশান জায়গার দিকে প্লেনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দেখুন, এটাই হচ্ছে দেশভক্ত কি বলে, তাই না বন্ধুরা? তৌকিরকে ভালোবাসলে লাইক করবেন।